শতরূপদা আসবে আপনাদের সাথে। আমার এসে গেছে এসো। আমার তোর হাত তোলার এত খুব করে ওয়েট করলেন সবাইকে মঞ্চে আসে সৃজন, অপর্ণাদি সহ আমাদের নেতৃত্ব যারা এখানে আছেন, যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা। অনেকক্ষণ ধরে মিটিং চলছে, সৃজন বললো, তার আগে অপর্ণাদিরা বলেছে, অলোকেশদা বলেছেন। আমি খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না, সেই সময়ও নেই। এবং আমি খুব সংক্ষেপে দু তিনটে কথা বলছি। প্রথমত, আপনারা জানেন যে যারা রাজনীতি করি আমরা, আমাদের একটা বদনাম আছে। যখন ভোটে প্রার্থী হই, অনেক সময় প্রশ্ন সবাইকেই শুনতে হয় যে ভোটে তো দাঁড়িয়েছো, তো যদি জিততে না পারো, যদি হেরে যাও, তো হেরে যাওয়ার পরে মানুষ তোমাদেরকে আর দেখতে পাবে তো? এখন দেখুন, এই যাদবপুর লোকসভা কেন্দ্র এমন একটা কেন্দ্র যেখানে 2009 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন এমন লোকেদেরকে ধরে এনে প্রার্থী করছেন, যারা হেরে গেলে ছেড়ে দিন, এরা জিতে যাওয়ার পরেও এদেরকে আর দেখতে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। এটা আপনাদেরকে এইটুকু বলতে পারি যে বামপন্থীদের পক্ষ থেকে কংগ্রেসের সমর্থনে যে সৃজনকে এখানে প্রার্থী করা হয়েছে, সৃজন যাদবপুরে শুটিং করতে আসেনি, ও যাদবপুরে লড়াই করতে এসছে। ও ভালোয় মন্দয়, বিপদে আপদে আপনাদের সঙ্গে থেকে লড়াই করবে, সামনের দিকে এগোবে। এবং ও আজকে প্রার্থী এখানে খালি বামফ্রন্টের প্রার্থী, কংগ্রেসের প্রার্থী। কিন্তু আপনাদের আশীর্বাদে জিতে যদি এমপি হয়, তাহলে সৃজন খালি বামফ্রন্টের এমপি হবে না, সৃজন গোটা যাদবপুরের যে মানুষ তৃণমূলকেও ভোট দিয়েছেন, বিজেপিকেও সমর্থন করেছেন, বা হয়তো এইবারও করবেন, তাদেরও এমপি হবে। তাদেরকে সঙ্গে নিয়ে, খালি সঙ্গে নিয়ে নয়, তাদের পরামর্শ মাথায় নিয়ে আগামী দিনে কাজ করার চেষ্টা করবে। তৃণমূল চোর, বিজেপি দাঙ্গাবাজ, এগুলোকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তৃণমূলের এখন এমন অবস্থা, ওদের যে নেতাগুলো রয়েছে, কাউন্সিলরগুলো রয়েছে, ওদের বাড়ির লোকেরাও জানে না বাড়িতে কোন আসবাবটা লাস্ট মাইনের টাকায় কেনা হয়েছিল। ওরা সবাই জানে, ওদের গোটা গোষ্ঠী জানে ওরা চোর। আমি ওই নিয়ে আর কথা বলে সময় নষ্ট করছি না। কিন্তু যদি আপনারা আমাদেরকে জিতিয়েছেন, সৃজনকে এখান থেকে জিতিয়েছেন, তাহলে কতগুলো কাজ আমরা গিয়ে করতে চাই। যদি মন্ত্রিসভায় অংশগ্রহণ করার সুযোগ আমাদের সামনে আসে, যদি মন্ত্রিসভায় যাওয়ার সুযোগ নাও আসে, সরকারকে যদি বাইরে থেকেও সমর্থন করতে হয়, বা পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়, সৃজনরা এই কথাগুলো বলবে। আপনাদের আশীর্বাদ নিয়ে যদি ওরা পার্লামেন্টে যেতে পারে। আমাদের প্রথম কথা, আপনারা জানেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল 2019 সালে অযোধ্যায় মন্দির তৈরি করার, মন্দির তৈরি হয়েছে। এই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সম বেতন দেওয়ার আইন করার। মোদির 303 জন এমপি ছিল, চাইলেই করতে পারতো, আজ অব্দি সেই আইন করা হয়নি। আমরা বামপন্থীরা জিতে গেলে আমাদের প্রথম কাজ হবে সম কাজে সম বেতনের আইনকে লাগু করা। কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল লোক নিয়োগ করার নাম করে আজকে যে 30-40 হাজার টাকা মাইনের কাজ লোককে 5,000 টাকা 6,000 টাকা দিয়ে করানো হয়, ইচ্ছে মতো ছাঁটাই করা হয়, এই দিন বন্ধ হবে। আজকে রাজ্যের পুলিশ, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, স্কুল, কলেজ, কেন্দ্রের সরকারের ব্যাংক, রেল, বিএসএনএল থেকে শুরু করে বেসরকারি চাকরি, সব জায়গায় যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল চাকরি,
প্রতিটা চাকরি পার্মানেন্ট হবে। বিজেপি আপনাদেরকে বলেছিল রাম মন্দির উদ্বোধনের দিন বাড়িতে প্রদীপ জ্বালাতে, যদি সৃজনরা জিতে যায় তাহলে বছরে একদিন, খালি রাম মন্দির উদ্বোধনের দিন নয়, বছরে 365 দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে, কর্মসংস্থানের প্রদীপ, নিরাপত্তা নিশ্চয়তার প্রদীপ জ্বলবে। 2 নম্বর কথা, যে কাজ বামফ্রন্ট সরকার বাংলায় 78 সালের মধ্যে চালু করতে পেরেছিলেন, 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশুনো, ইউপিএ সরকারের আমলে সেই কাজ গোটা দেশে আমরা চালু করেছিলাম। আমরা বলছি এইবার আমরা জিতলে 12 ক্লাসটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে রাইট টু এডুকেশনের আওতায় গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করার আইন করা হবে আমাদের দেশের ছেলে মেয়েদের জন্য। এবং তারপরে পড়াশোনা শেষ হওয়ার পরে প্রত্যেকের জীবনের প্রথম নিয়ম, যে যতদূর ইচ্ছে পড়াশোনা করবে, কেউ গ্র্যাজুয়েশন, কেউ মাস্টার ডিগ্রি, কেউ হয়তো আরো কম, কেউ মাধ্যমিক ক্লাস 12, যে যতদূর ইচ্ছে পড়াশোনা করবে, তারপর কেউ যখন কাজ করতে চাইবে জীবনের প্রথম নিয়োগের দায়িত্ব নেবে দেশের সরকার, ইন্ডিয়া জোটের সরকার, যদি আপনাদের আশীর্বাদে আমাদের সরকার সেই দায়িত্ব পায়। 3 নম্বর কথা, আপনারা জানেন আমাদের দেশে গত 10 বছর ধরে সাংবাদিক থেকে শুরু করে মানবাধিকার কর্মী, নারী আন্দোলনের কর্মী, দলিত আন্দোলনের কর্মী বিনা বিচারে বছরের পর বছর তারা জেল খাটছেন। মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে তারা কথা বলেছিল বলে। অন্যদিকে খালি বিজেপিতে যোগ দিয়ে হাজার হাজার কোটি টাকার যারা দুর্নীতি করেছিল তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। যদি আমাদের সরকার হয়, বিনা শর্তে প্রত্যেকজন মানবাধিকার কর্মী, সাংবাদিক, সমাজকর্মী বিনা শর্তে জেল থেকে মুক্ত হবেন। এবং তার বিনিময়ে, তার বদলে যাদের যাদের সত্যি জেলে থাকার কথা, কোটি কোটি টাকার ঘাপলা করে যারা ভেবেছিল বিজেপিতে গেছি বলে আমাদের বিরুদ্ধে আর কোনোদিন তদন্ত হবে না, প্রত্যেকের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত চালু হবে। যার জেলে যাওয়ার কথা তারা জেলে যাবে, যার মানুষের আন্দোলনে থাকার কথা তারা মাথা উঁচু করে মানুষের আন্দোলনে থাকবে। 4 নম্বর কথা, আপনারা জানেন আমাদের পার্টি ইতিমধ্যে ঘোষণা করেছে এবং সিপিআইএম স্বাধীন ভারতের প্রথম রাজনৈতিক দল যারা এই ঘোষণা করলো, যেখানে যেখানে আমাদের প্রার্থীরা জিতবে, যাদবপুরে সৃজন হতে পারে, ডায়মন্ড হারবারের প্রতিকূল হতে পারে, শ্রীরামপুরে দীপশিতা হতে পারে, মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম হতে পারেন, দমদমে সুজন চক্রবর্তী হতে পারেন, যেখানে যেখানে সিপিআইএম এর প্রার্থীরা জিতে এমপি হওয়ার দায়িত্ব পাবেন। এই যে সৃজন বলছিল 5 বছরে মোট 25 কোটি টাকা পান একজন এমপি আমাদের দেশের কাজ করার জন্য। আমাদের এমপিরা যারা যারা সিপিআইএম থেকে এমপি হবেন, এই 25 কোটি টাকার মধ্যে 3 ভাগের 1 ভাগ টাকা তারা বরাদ্দ করবেন নিজের সংসদ এলাকায়, বিশেষ করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে, মেয়েদের স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করা, মেয়েদের জন্য ক্যারাটে কোচিং সেন্টার, কুংফু কোচিং সেন্টার, খেলার মাঠ, স্পোর্টস কমপ্লেক্স, সেলাইয়ের কাজ শেখানোর জন্য প্রশিক্ষণ কেন্দ্র, মেকআপ আর্টিস্টের কাজ শেখানোর জন্য প্রশিক্ষণ কেন্দ্র, সমবায় তৈরি করা, সেলফ হেল্প গ্রুপ তৈরি করা, বিভিন্ন সামাজিক অর্থনৈতিক উন্নয়নের কাজে মহিলাদের জন্য 3 ভাগের 1 ভাগ টাকা প্রত্যেকের এমপি ল্যাডের টাকা বরাদ্দ করবে আমাদের এমপিরা, সৃজন সহ, যেখানে যেখানে আপনাদের আশীর্বাদে তারা দায়িত্ব পাবেন। 5 নম্বর কথা, আপনারা দেখছেন এখন এই 109 নম্বর ওয়ার্ডে, গোটা কলকাতায়, গোটা বাংলায় রাজনৈতিক লড়াই রাজনীতির জায়গায়, কিন্তু গোটা সামাজিক পরিসরে এই যে তৃণমূল কংগ্রেসের দখলদারি, গোটা বাংলায় দেখবেন রবীন্দ্র জয়ন্তী, কদিন আগে রবীন্দ্র জয়ন্তী হয়ে গেল 25শে বৈশাখ, গোটা কলকাতা শহর জুড়ে, বাংলা জুড়ে হোর্ডিং লাগবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, একটা রবীন্দ্রনাথের ছবি, পাশে একটা মমতা ব্যানার্জির মুখ। নজরুল ইসলামের জন্মদিন আজকে, দেখবেন রাজ্য সরকারের হোর্ডিং, কাজী নজরুল ইসলাম, পাশে একটা মমতা ব্যানার্জি। এমনকি ডেঙ্গু ম্যালেরিয়া বাড়লে এই 109 নম্বর ওয়ার্ডে দেখবেন কলকাতা পুরসভার হোর্ডিং লাগানো হয়, ডেঙ্গু ম্যালেরিয়ার হোর্ডিংয়ে দেখবেন মশা উঠছে, মশার পাশে মমতা ব্যানার্জি। কোথায় নেই কোন সামাজিক পরিসর, আপনি দেখবেন আপনার পাড়ার একটা ক্লাব নেই যে ক্লাব তৃণমূল দখল করে বসে নেই, একটা পুজো কমিটি নেই যে পুজো কমিটির মাথায় তৃণমূলের লোকেরা বসে নেই, একটা কলেজের স্টুডেন্টস ইউনিয়ন, একটা খেলার মাঠ নেই যেখানে তৃণমূলের মাতব্বরি চলছে না। মোহনবাগান ক্লাব চালাচ্ছে মমতা ব্যানার্জির ভাইরা, ইস্ট বেঙ্গল ক্লাব চালাচ্ছে মমতা ব্যানার্জির ভাইরা, মোহামেডান চালাচ্ছে তৃণমূলের নেতারা। সমস্ত সামাজিক পরিসরে ওদের দখলদারি। আমাদের বামপন্থীদের বিরুদ্ধে একসময় লোকে সমালোচনা করতো আমরা নাস্তিক হই, আমরা ধর্মের কাজে অংশগ্রহণ করি না। ঠিক কথা, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কখনো মমতা ব্যানার্জির মতো সকালবেলা কালীঘাটের কালী মন্দিরে পুজো দিয়ে, দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে, বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কালো ভাসায়নি। কিন্তু আমরা মাথা উঁচু করে বলতে পারি 34 বছর বামফ্রন্টের সরকার চলেছে, যেমন দাঙ্গায় একজন মুসলমান মানুষের প্রাণ যায়নি, তেমন কোনো হিন্দু মানুষের কোনো পুজোয়, কোনো অর্চনায় কোনোদিন কোনোভাবে কোনো রাজনৈতিক সরকারি হস্তক্ষেপ হয়নি। রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘের মতো যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, ডিগনিটির সঙ্গে, মর্যাদার সঙ্গে তারা পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকারের সময় তারা কাজ করেছেন। কোনোদিন কোন ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বামফ্রন্ট সরকার একটা আঙুল কোনোদিন তোলেনি, কেউ বলতে পারবে না। এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে কেউ কোনোদিনই কথা বলতে পারবে না। যদি সৃজন জেতে, যদি বামপন্থীরা জেতে, তাহলে শুধুমাত্র আমাদের দেশকে বিজেপির হাত থেকে মুক্ত করা নয়, আমাদের রাজ্যের রাজনীতিকে তৃণমূলের হাত থেকে মুক্ত করা নয়, এই সামাজিক পরিসরগুলোকে যাবতীয় সামাজিক দখলদারি থেকে, রাজনৈতিক দখলদারি থেকে মুক্ত করা হবে। আপনার পাড়ার ক্লাব,
আপনার খেলার মাঠ, আপনার কলেজের স্টুডেন্টস ইউনিয়ন, আপনার দুর্গাপূজার কমিটি, কোথাও খালি সিপিএম বলে নয়, তৃণমূল বলে নয়, কোনো রাজনৈতিক দলের কোনো হস্তক্ষেপ থাকবে না। না তৃণমূলের নেতা, না কোনো সিপিএম এর নেতা, কেউ কোনো ক্লাব, কেউ কোনো পুজো কমিটি দখল করতে যাবে না। সামাজিক পরিসর সমাজের সমস্ত মানুষের জন্য থাকবে। এই তৃণমূলের দখলদারি শেষ হবে। এই কাজগুলো যাতে আমরা করতে পারি, তার জন্য আপনারা আশীর্বাদ করে, আপনারা সৃজনকে আপনাদের সমর্থন দিয়ে আপনারা পাঠান। এবং দেখুন, আপনারা এখন দেখছেন যত ভোটের দিন এগিয়ে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা পাল্টাচ্ছে। একসময় ইন্ডিয়া জোটের পিঠে উনি ছুরি মেরেছিলেন। যখন আমরা গেছিলাম ইন্ডিয়া জোটের বৈঠকে, আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেছিল যে যদি তৃণমূল ওখানে থাকে আপনারা কেন যাচ্ছেন। আমরা তখনও বলেছিলাম বিজেপির বিরোধী যাবতীয় লড়াইয়ের মঞ্চে কমিউনিস্টরা ছিল, আছে এবং থাকবে। তৃণমূল আজ আছে, কালকে থাকবে না। আমরা ওনাদেরকে হারে হারে চিনতাম, বাকি দেশের লোক চিনত না, ওদেরও চেনা হয়ে গেছে। তারপরে যত এখন ভোট এগোচ্ছে, বিভিন্ন সার্ভেতে উঠে আসছে বিজেপি সরকার আর না হতে পারে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যদি ইন্ডিয়া জোট সরকার তৈরি করতে পারে, আমি বাইরে থেকে নেতৃত্ব দিয়ে নাকি উনি নাকি ইন্ডিয়া জোটের সরকার চালাবেন। আমরা আপনাদেরকে বলছি, দেখুন, রাজনীতি শেষ পর্যন্ত সংখ্যার খেলা। যদি এরকম হয় যে তৃণমূল প্রচুর আসন জিতলো আর বামপন্থীরা সেই অর্থে কোনো আসন সেই তুলনায় জিততে পারলো না, হতে পারে উনি চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার। কিন্তু আপনাদের কাছে আবেদন করছি, আপনারা তৃণমূলকে হারিয়ে যাদবপুরে সৃজনকে জেতান, আপনারা ডায়মন্ড হারবারে তৃণমূলকে হারিয়ে প্রতিকূলকে জেতান, আপনারা বামপন্থীদেরকে জেতান। যদি আমাদের সংখ্যা বাড়ে, তৃণমূলের সংখ্যা অটোমেটিক্যালি কমবে। তার পাশাপাশি আপনারা জানেন তৃণমূল আছে খালি বাংলায়। আমরা কেরালা থেকে জিতবো, আমরা বিহার থেকে জিতবো, আমরা রাজস্থান থেকে জিতবো, ত্রিপুরা থেকে জিতবো, তামিলনাড়ু থেকে জিতবো। সব মিলিয়ে সিপিআইএম এর এমপির সংখ্যা এতগুলো রাজ্য মিলিয়ে তৃণমূলের থেকে বেশি আপনারা করুন। আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমাদের এমপির সংখ্যা যদি তৃণমূলের থেকে একটাও বেশি হয়, ইন্ডিয়া জোটের বৈঠকের বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন করে সরকার চালানো ছেড়ে দিন, ইন্ডিয়া জোটের মিটিং এর বাইরে জুতো পাহারা দেওয়ার দায়িত্ব তৃণমূলকে রাখতে দেবো না। আমরা সিপিআইএম সেই দায়িত্ব নেবো। খালি আমাদেরকে আপনারা সেই সংখ্যাটা দিন। আর আমার শেষ কথা আপনাদের কাছে, দেখুন, এখন দেখবেন তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ওনার ভাইপো বলে বেড়াচ্ছেন ওরা কোথাও হারলে নাকি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সরকারি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। একদিন ওরা বলতো ওরা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে ভোটে যেতে। এইবার দেখছি আর মমতা ব্যানার্জির ছবি দেখাচ্ছে না, তার বদলে করতে গেলে থার্মোকলের ঘট বানিয়েছে, গায়ে লিখে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার। ঘট নিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর বলছে ঘট দেখে আমাদেরকে ভোট দেয়। মানে ওরাও বুঝে গেছে যে এখন মমতা ব্যানার্জির মুখ থেকে যত লোক ভোট দেবে, থার্মোকলের ঘট দেখলে তার থেকে বেশি লোক ভোট দেবে। না, আপনাদেরকে এইটুকু বলতে পারি, দেখুন, আমাদের রাজ্যে বার্ধক্য ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকার, বেকার ভাতা, বিধবা ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকার। কোনোদিন জ্যোতিবাবু কোনোদিন বুদ্ধদায় কথা বলেননি যে বামপন্থীরা হেরে গেলে এই ভাতা বন্ধ হয়ে যাবে। কারণ এগুলো কোনো মুখ্যমন্ত্রীর বাবার টাকা নয়, এগুলো মানুষের টাকা। এগুলো জ্যোতি বসুর পকেট থেকেও আসতো না, বুদ্ধদেব ভট্টাচার্যের পকেট থেকেও আসতো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেট থেকে আসে না। মানুষের টাকা মানুষ পাচ্ছেন, যেমন পাচ্ছেন তেমন পাবে। আপনাদের সবার কাছে আবেদন করছি, ইলেকট্রাল বন্ডের টাকায় ওরা টিভি চ্যানেল কিনে রেখেছে, খবরের কাগজ কিনে রেখেছে, কিন্তু যতদিন আপনারা রয়েছেন, আপনাদের হাতের মোবাইল ফোনগুলো রয়েছে, কোনো টিভি চ্যানেল, কোনো খবরের কাগজকে আমরা পাত্তা দিই না। আপনারা আছেন, আপনাদের সবার কাছে আবেদন করছি, সামনের 1 তারিখ ভোট, তার মধ্যে এই বক্তব্য, আমাদের এই বার্তা আপনারা আপনাদের চেনা পরিচিত বন্ধু বান্ধবের কাছে জনে জনে আপনারা পৌঁছে দিন। যদি আমরা জিতেছি, যদি সৃজন জিতেছে, কোনো সরকারি প্রকল্পের 10টা নয়া পয়সা কোথাও বন্ধ হবে না। সরকারি প্রকল্পের টাকা মানুষ যেমন পাচ্ছেন তেমন পাবেন। খালি কি বন্ধ হবে, একটা সরকারি প্রকল্পের লিস্টে নাম তুলতে গেলে যে এখন তৃণমূলকে পয়সা দিতে হয়, ওদের মিটিং মিছিলে যেতে হবে, নাহলে লক্ষ্মীর ভান্ডারের লিস্ট থেকে নাম কাটা যাবে। এটা জুলুমবাজি, এই যে কাটমানি খাওয়া, এই জুলুমবাজি কাটমানি খাওয়া বন্ধ হবে। সরকারি প্রকল্প যেমন চলছে তেমন চলবে। আর কেউ যদি ভেবে থাকে কোথাও তৃণমূল হারবে বলে, যদি হারে তাহলে মানুষকে একটুখানি জব্দ করার জন্য সেই এলাকার কদিনের জন্য লক্ষ্মীর ভান্ডার বন্ধ রাখবে, তাহলে আপনাদেরকে এইটুকু বলতে পারি, যদি পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘাটের তলা থেকে টাকা বার করতে পেরে থাকি, তাহলে নবান্ন থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকাও আমরা বার করতে পারবো। ওইটুকু ক্ষমতা আমাদের রয়েছে। কারো ক্ষমতা হবে না একটা নয়া পয়সা বন্ধ করার। আর যারা আমাদের বিরোধী প্রার্থী, তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত লড়াই নেই। অনির্বাণ গাঙ্গুলি সম্পর্কে আমি বলবোই বা কি আপনাদের কাছে, আমি জানিই খুব কম। খালি একটা কথা জানি, আপনারা মিলিয়ে নিতে পারেন আমার কথা। ভদ্রলোক বোলপুরে প্রার্থী ছিলেন, গত বিধানসভা ভোটে জিততে পারেননি। আমি সেটাকে ব্যঙ্গ করছি না, আমি নিজেও বিধানসভায় প্রার্থী ছিলাম, আমি হেরে গেছি। কিন্তু আমি আপনাদের যে কারণে কথাটা বলছি, আপনাদের পরিচিত লোক থাকলে বোলপুরে আপনারা খবর নিতে পারেন। 2রা মে দুপুরবেলা রেজাল্ট বেরিয়েছিল, বিজেপি হারলো। 2রা মে বিকেলবেলা দমদম এয়ারপোর্ট থেকে ভদ্রলোক দিল্লির ফ্লাইট ধরলেন। তারপরে বিজেপির কর্মীদের মেরে চামড়া গুটিয়ে দিল অনুব্রত মণ্ডল বোলপুরে। জীবনে কোনোদিন খবর নিতে আসলেন না। আবার লোকসভা ভোট ঘোষণা হয়েছে, প্লেন ধরে আবার এখানে ভোট লড়তে এসছেন। আর এবার আপনারা যদি হারিয়ে দেন,
আগের বার প্লেনে করে বাংলা ছেড়ে পালিয়েছিল, এবার রকেটে চেপে পৃথিবী ছেড়ে পালিয়ে যাবে, কিন্তু কোনোদিন বিজেপি মরলো কি মাসলো দেখতে আসবে না। আর সায়নী ঘোষ, দেখুন সায়নী একসময় আমার বন্ধু বলবো না, কিন্তু পরিচিত ছিল, বন্ধুস্থানীয় ছিল। ও যখন তৃণমূলে যোগ দিয়েছিল আমার খারাপ লেগেছিল দেখে, যারা শিক্ষিত মেয়ে, এর আগে মমতা ব্যানার্জির বিরুদ্ধেও বিভিন্ন সময় প্রতিবাদ করেছে, হঠাৎ তার কী হলো, তৃণমূলে যোগ দিল। কিন্তু আপনাদের এইটুকু বলছি, তৃণমূলে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যে যে ওর এই অধঃপতন হবে, চাকরি চুরির কেসে টাকা খেয়ে কুন্তল শান্তনুর কাছ থেকে পয়সা খেয়ে ওর নাম ইডি সিবিআর খাতায় চলে আসবে, এত দ্রুত এই অধঃপতন হবে বিশ্বাস করুন আমি কল্পনা করতে পারিনি। কিন্তু যাই হোক, আমি ব্যক্তিগতভাবে ওর বিরুদ্ধেও কিছু বলতে চাই না, কিন্তু যারা আমাদের কথা শুনছেন দূর থেকে, দলমত নির্বিশেষে আমি আপনাদের সবাইকে বলছি, আপনারা এর উত্তর আমায় দিতে হবে না, আমাদের দিতে হবে না। আজকে রাত্রিবেলা পারলে যখন বাড়িতে ফিরে যাবেন, আপনার সন্তান যখন ঘুমোবে, আপনার যে সন্তান আপনার চোখের সামনে অনেক মায়ায় অনেক ভালোবাসায় বড় হচ্ছে, আজ রাতে সেই সন্তান যখন ঘুমোবে, পারলে নিজের ঘুমিয়ে পড়া সন্তানের মুখের দিকে তাকিয়ে একবার নিজেকেই প্রশ্ন করবেন, কাল যখন আপনার এই সন্তান বড় হয়ে মানুষ হয়ে আপনার সামনে এসে দাঁড়াবে, তখন আপনি কি চান? আপনার এই সন্তান কার মতো মানুষ তৈরি হয়ে আপনার সামনে এসে দাঁড়াক, সায়নী ঘোষের মতো নাকি সৃজন ভট্টাচার্যের মতো? আপনারা জবাব দিন। আপনাদের মতামতের ওপর, আপনাদের সিদ্ধান্তের ওপর আমাদের ভরসা আছে, আমাদের আস্থা আছে। আপনাদের সিদ্ধান্ত, আপনাদের আস্থাকে মাথায় নিয়ে আগামী দিনে সৃজন কাজ করার সুযোগ পাবে, আপনাদের পরামর্শ নিয়ে, আপনাদের গাইডেন্স নিয়েও কাজ করার সুযোগ পাবে, এই আশা রেখে আপনারা সবাই ওকে সেই সুযোগ দেবেন। আপনাদের কাছে এই প্রার্থনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার